This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আর এখানে ব্রেকের মাঝে খবর না, একেবারে টান টান বেশ কিছুক্ষণ খবরের পর খবর আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি এখানে আমার সঙ্গে রয়েছে আমার দুই সহকর্মী আত্রেই এবং মঞ্জিরা। আসলে সারাদিন এত খবর আমরা দেখলাম, যে কোনো খবর এসছে একটা প্রশ্ন জানেন তো আমার মনে যাচ্ছে, যে নিউ টাউন মানে খাস কলকাতার কাছে যে নিউ টাউন, সেই নিউ টাউন কি মিনি বাংলাদেশে পরিণত হয়েছিল? কারণ কলকাতার আনাজ কানাজ থেকে এরকমই তো মিনি বাংলাদেশের হদিশ পাওয়া যাচ্ছে, যেখানে আমার আপনার চোখের সামনে দীর্ঘদিন ধরে এই অনুপ্রবেশকারীরা ছিল। আমি বেশ কিছু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। খুনি বস্তি রয়েছে, আটঘরা রয়েছে, এরকম বেশ কিছু জায়গা নিউ টাউনের রয়েছে যেখানে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীরা ছিল। পূর্বপাড়া, সেখানেও আমরা গিয়েছিলাম, আমাদের সহকর্মীরাও সেখানে পৌঁছে গিয়েছিল। সবার নাকি আধার কার্ড ভোটার কার্ড রাতারাতি হয়ে গিয়েছিল, কিন্তু এইখানকার মানুষই অভিযোগ করছেন যে যারা ছিল তারা বাংলাদেশের বাসিন্দা ছিল, এসআইআর এর ভয়ে রাতারাতি তারা পালিয়ে গিয়েছেন। এবার বেশ কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরি, মানে একের পর একটা ছবি তো দেখালাম, কিন্তু এক একটা জায়গা ধরে ধরে না টিভি9 বাংলার প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল। তাহলে সবার প্রথমে নিউ টাউনের ঘুনি বস্তির ছবি দেখাবো। ঝুপড়ি, অস্থায়ী বাড়ি, বাইরে প্রচুর আবর্জনা রয়েছে, কারণ সেখানে নাকি বোতল খোলার তারা কাজ করতো, কিন্তু সেই বাড়িগুলোতে প্রত্যেকটাতে তালা পড়েছে, কারণ এসআইআর এর ভয়ে, মানে বিহারে যখন এসআইআর হচ্ছিল এবং এ রাজ্যেও হবে এই আভাসটা তারা পেয়ে গিয়েছিল, তারা রাতারাতি বাড়ির তালা দিয়ে হাওয়া হয়ে গেছে। এই উত্তরা মাঠ ঘুনি এলাকা, এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে মূলত সব অস্থায়ী বাড়ি, এবং এখানে বারবার অভিযোগ উঠেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা নাকি এখানে স্থায়ী বাড়ি বানিয়ে আছেন। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা আমার সঙ্গে রয়েছেন, তারা দু ধরনের মত পোষণ করছেন। প্রথম মত হচ্ছে এখানে অনেকেই আছেন যারা স্থানীয় বাসিন্দা এবং অনেক বাংলাদেশি এখানে ছিলেন, কিন্তু তারা এসআইআর শুরু হবার পরে তাদের কাগজপত্র জোগাড় করতে গেছেন। তাই হ্যাঁ হ্যাঁ, এই যে ঘরগুলো তালা মারা আছে, অ্যাকচুয়ালি সকালবেলা কেউ 6টায়, কেউ 5টায়, কেউ 4টায় কাজে যায়, তারা 3টের দিকে ফিরে, কেউ 4টের দিকে, কেউ সন্ধ্যের 5টার দিকে ফিরে, এই জন্য এই ঘরে তালা মারা আছে। হ্যাঁ, কিছু ঘরে তালা মারা আছে, তারা যেমন আমার ওয়াইফের, আমার কাগজ আছে, আমার বাবার নামের সমস্ত কাগজ আমার কাছে আছে, আমার ওয়াইফের কাগজটা আমার শ্বশুর বাড়িতে গিয়ে সেই কাগজপত্রগুলো আনতে গিয়ে আসলে বাংলাদেশি ছিলেন, তারা সবাই চলে গিয়েছে। তারা এখানে কতদিন ছিলেন? তারা কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 4 বছর, এরকম থেকে যখন এসআইআর করার শুরুয়াত হয়েছে তারা বহু আগে চলে গিয়েছে। এই যে এসআইআর শুরু হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এটা বিহারে যখন এসআইআর এর তখনই তারা চলে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে কেমন স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে আমরা যে কথা শুনতে পাচ্ছি যে এখানে কিছু বাংলাদেশি মানুষ ছিলেন। দেখো, প্রত্যেকটা বাড়ি হচ্ছে এরকম অস্থায়ী বাড়ি, একেবারে ঝুপড়ি বাড়ি বলা চলে, স্থায়ী বাড়ি এখানে নেই। এবং এখানে কিন্তু প্রচুর জমি রয়েছে, উন্মুক্ত জমি, সেখানেই কিন্তু এই বাড়িগুলো গড়ে উঠেছিল। এবং মূলত যারা এখানে রয়েছেন তারা দিন আনেন দিন খান, এবং তুমি দেখতে পাচ্ছ যে বাড়িঘরগুলো দেখলেই তুমি বুঝতে পারবে, এবং তাদের কথা বলার ধরন সেটাও কিন্তু অনেকটা সংস্পর্শ রয়েছে। তাই জন্য কিন্তু তাদেরকে অনেকে পূর্ববঙ্গের বাসিন্দা বলছেন, এবং সেটা মেনেও নিচ্ছেন এখানকার বাসিন্দারা যে এখানে কিছু বাংলাদেশি ছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু চলে গেছেন। আর এসআইআর শুরুর পর ভয়ে বলো কিংবা নাগরিকত্ব হারানোর ভয়ে তারা চলে গেছেন। এই যে এলাকাটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাতে বলবো, এখানে যে মানুষজন রয়েছেন তারা যেটা দাবি করছেন যে এখানে এইভাবে অস্থায়ীভাবে তারা তাদের বসত গড়ে তুলেছিলেন, কিন্তু এই এসআইআর শুরু হবার পর তারা ইতিমধ্যেই কিন্তু এই এলাকা ছেড়েছেন। সুমন ঘুনি বস্তির ছবিটা দেখাচ্ছিল, দেখলেন তো? নিউ টাউনের আরও একটা ডেরা আটঘরায় নিয়ে যাই আপনাদের। সেখানেও তো একই অবস্থা। এই আটঘরাটা কোথায়? আটঘরা হচ্ছে বিধাননগর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের মধ্যে। সেখানে কি দেখা যাচ্ছে, সেখানেও এরকম বিভিন্ন জায়গায় ঝুপড়ি, কিন্তু সেই ঝুপড়িগুলোতে তালা ঝুলছে, অবৈধভাবে থাকছিল। এসআইআর শুরু হতেই বহু অবৈধ বাংলাদেশি পরিবার থেকে একে একে ঘর ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছেন। এই কথাগুলো কারা বলছেন? স্থানীয় মানুষজনই বলছেন। আমরা বাসা বাড়ি কাজ করি বা প্লাস কাজও করি, ওই যে বোতল ফোতলের কাজ। থাকতো পালিয়ে গেছে। সব চলে গেছে। অর্ধেক ঘর খালি, অর্ধেকের বেশি খালি। বাংলাদেশের একটা ফ্যামিলি ছিল, তারা অনেক আগেই চলে।
আপনারা শুনছিলেন যে স্থানীয় মানুষজন তারাই দাবি করছেন যে এখানে বাংলাদেশিরা আছে, অর্থাৎ অনুপ্রবেশ যারা করেছেন তারা এখানে আছেন এবং এসআইআরের আতঙ্কে তারা অনেকেই পালিয়ে গিয়েছেন বা চলে গিয়েছেন অন্যত্র। এটা শুধু স্থানীয় মানুষ নয়, এক তৃণমূল কংগ্রেসের নেতাও নিউ টাউনে যে রোহিঙ্গারা থাকেন সে কথা স্বীকার করছেন। তিনি এও বলছেন যে এসআইআরের আতঙ্কে তারা পালিয়ে গিয়েছেন, হিটকোর জমি দখল করে তারা এতদিন ধরে বসবাস করছিলেন, আর যেই এসআইআরের নাম শুনেছেন তারা রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছেন। না, সবাই নেই, অনেকে ভয়ে পালিয়ে গেছে। তারা কোথায় গেল? ওরা সব দেশে চলে গেছে। কিসের ভয়? ভয়টা কিসের? ভয় বিভিন্ন ভয় দেখাচ্ছে, যেখান থেকে ধরে পুলিশই নিয়ে যাবে, গ্রেপ্তার করবে, মানে মারধর করবে। তাদের কি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কিছু হয়নি? হ্যাঁ, অনেকের ছিল, অনেকের হয়নি। এরকম আপনি বলছেন দেশে চলে গেছে, এটা বুঝলাম না, মানেটা কি? বাংলাদেশ থেকে আসছিল, বাংলাদেশে চলে গেছে। কতজন এরকম এলাকায়? এরা বহুত লোক। এটা আপনি একটু দেখিয়ে দেবেন কোন জায়গাটা, কোন কোন বাড়িগুলো, একটু দাদার সাহায্য নিয়ে আমরা দেখাচ্ছি। এখানে পুরোটাই ফাঁকা। কোন বাড়িটা? এটা পুরোটাই ফাঁকা, এখানে একটা কোনো লোক নেই। এটা কি আগে ছিল? কদিন আগে চলে গেল এরা? এরা গেছে প্রায় 1 মাসের মতন হয়ে গেছে। 1 মাসের মতো? হ্যাঁ। এই দিকের যে বাড়িগুলো দেখছি এখানেও আছে, একটা পাশে একটা বস্তি রয়েছে, ওখানেও অনেক বসবাস করা বাংলাদেশের লোকজন রয়েছে। তারা সব ভয়ের ভিতরে আছে আর কি। ভয়ের ভিতরে? হ্যাঁ। আপনার তো নিজের এই আধার কার্ড, ভোটার কার্ড যে বানিয়ে নিলেন, সেটা কি এখানে থাকতেই বানিয়ে নিলেন? আপনার কি কেউ এখানে আগে থাকতো? হ্যাঁ, এখানে তোমার আমাদের অনেক আত্মীয় স্বজন ছিল, নিজস্ব, ওদের রেফারেন্সে বানিয়েছে। হ্যাঁ। এর ভিতরে মোট 15 ঘরের থেকে এখন বর্তমান 6-7 ঘর আছে, আর বাকি ঘর সব চলে গেছে। এটা তালামারা? কেন চলে গেছে, ভয়ে চলে গেছে। কবে আসবে বলেছে? না, এরা এই যে ভোটটা গেল, গত ভোটে গেছিল ভোট দিতে? হ্যাঁ, ভোট দিতে গেছিল। এবারে চলে গেল কেন? চলে গেল ওই যে তোমার হলো যে 2002 সালের ডকুমেন্টস দেখাতে না পারলে। মানে ওদের ছিল না 2002 সালে? না। এইখানে কি ভোটার কার্ড খুব বানানো সহজ? এখানকার যারা স্থানীয় লোকজন যারা আছে, যারা নেতাকর্তা যারা আছে, ওই তাদের সাপোর্টে এই সমস্ত অনেক সময় করিবার। এই জায়গা মূলত একেবারে ফাঁকা। একজন স্থানীয় বাসিন্দা তিনি বলছেন তারা মূলত আতঙ্কে রয়েছেন, যে এই আতঙ্কে হওয়ার পরই কিন্তু তারা অনেকে দেখতে পাচ্ছেন না স্থানীয়দের। আর এই নিয়েই সুকান্ত মজুমদারের গলায় কটাক্ষের সুর। তিনি বলছেন একের পর এক বস্তি খালি হয়ে যাচ্ছে, আর সেটায় চিন্তা বাড়াচ্ছে শাসক তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন এই গোটা বীরভূম জেলাকে কাজল শেখের মতো, করিম শেখের মতো লোকেদের হাতে তুলে দেওয়া, যাতে আপনারা নড়তে চড়তে না পারেন, ট্যাপও করতে না পারেন। কিন্তু দিদিমণি এসআইআর হয়তো খুব ঘাবড়ে গেছে, কারণ একের পর এক বস্তি, কলকাতার গুলশান বস্তি থেকে, ইকবাল বস্তি থেকে সব ফাঁকা হয়ে যাচ্ছে। লোক কেমন যেন চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, থাকছে না। কেন? কারণ দিদিমণি বলেছেন যে কারো ভোট বাদ দিতে দেবো না। বাংলাদেশের নাগরিক হলে, অনুপ্রবেশকারী হলে আপনি কিভাবে ভোট ঢোকাতে পারবেন? এই এসআইআর আবহে আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিএলএ যারা রয়েছেন, বুথ লেভেল এজেন্টরা রয়েছেন, তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। আজ যেমন কোচবিহারে ঘটনা ঘটলো, বারুইপুরে ঘটনা ঘটলো, এই ধরনের ঘটনাগুলোকে সামনে রেখে প্রতিবাদে বিজেপি যেসব বিল্ডিং এ তারা প্রতিবাদ দেখাচ্ছেন, এবং উত্তর কলকাতা জেলা নির্বাচনী আধিকারিকের যে অফিস, যেসব বিল্ডিং, সেখানে বিজেপির বিক্ষোভের ছবি আমরা দেখব। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে সরাসরি। কৌস্তব, এই মুহূর্তে ছবিটা কি? দেখো, উত্তর কলকাতার যে সমস্ত জায়গাগুলো রয়েছে, অর্থাৎ বেলেঘাটা থেকে শুরু করে কাশীপুর, বেলগাছিয়া, সেই সমস্ত জায়গায় বিজেপির অভিযোগ যে বিজেপির যে সমস্ত বুথ স্তরে যে সমস্ত কর্মী সমর্থক যে কর্মীরা রয়েছেন, সেই বিএলএ টুরা এবং বিএলএরা আজকে সকালবেলা তারা সেখানে আক্রান্ত হয়, এবং তাদের অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। যে তৃণমূলের লোকজনরা এসে তাদের সঙ্গে যেরকম তারা আক্রান্ত হয়েছেন, এবং তারই প্রতিবাদে বিজেপির যে সমস্ত কর্মীরা রয়েছেন, কর্মী সমর্থকরা এবং যে সমস্ত বিএলএরা রয়েছেন, তারা এখানে এসে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। উত্তর কলকাতা জেলা নির্বাচনী যে আধিকারিক রয়েছে, যেসব বিল্ডিং, সেখানে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং একই সঙ্গে ডেপুটেশন দিতে গেছেন বিজেপি নেতা তমগ্ন ঘোষের নেতৃত্বে, এবং বিএলএ যে সমস্ত বিএলএ এবং বিজেপির যে অন্যান্য কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার ছবি আপনারা দেখলেন। কৌস্তব সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলো, যেখানে বিজেপির বিএলএরা একের পর এক যে আক্রান্ত হচ্ছেন, তারই প্রতিবাদে বিজেপি রয়েছেন। এবং সুকান্ত মজুমদার তিনি পরিষ্কার বলছেন রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যে, তারপর আবার এসআইআর এর কাজ হবে।
আজকে তৃতীয় দিনে ভারতীয় জনতা পার্টি প্রচুর বিএল এর উপর আক্রমণ নেমে এসেছে। এটা প্রমাণ করছে যে এই অবস্থায় যদি এসআইআর হয় তাহলে আগামী দিনে আরো ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ হবে। এসআইআর করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি সরকারকে রেখে এসআইআর করাতে না পারে তাহলে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো, অপেক্ষা করুন, এই সরকারের যখন ডেট পার হয়ে যাবে, অর্থাৎ এই সরকারের টেনিওর পার হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি করে 3 মাসের জন্য এসআইআর করা, তারপরে ভোট করা, দেখুন সব বাদল সোজা হয়ে যাবে। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা, সাধারণ মানুষের মানে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম দিচ্ছে। ঠিক এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি পোস্ট করলেন। তিনি বলেন তিনি বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম পেয়েছেন, তবে যতক্ষণ না বাংলার প্রত্যেক বৈধ ভোটার তারা ফর্ম ফিল আপ করছেন ততক্ষণ তিনি এনুমারেশনের ফর্ম নেবেন না, ফর্ম ফিল আপ করবেন না। তিনি নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নেননি বলেও দাবি মুখ্যমন্ত্রী। এদিকে এসআইআর এর ফর্ম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন সেই পোস্টকে কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন শুনুন। ওনার বাড়িতে 17খানা ফর্ম গেছে, আমাদের কাছে খবর আছে, আপনি দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। উনি বলেছেন বাংলার সব মানুষ না দিলে নাকি উনি জমা দেবে না। গুলশন কলোনিতে 3 লক্ষ লোক আছে, কেউ বলে 2 লক্ষ আছে, আমি কম করে ধরে নিলাম 1 লক্ষ লোক আছে, 3000 জন ভোটার আছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওই 3000-এর বেশি লোকের ফর্ম ফিল আপ করে দেখান এবং তাদের নাম ভোটার লিস্টে তুলে দেখান, দেখি কত দম আছে আপনার। আর যদি এক কথার মানুষ হন তাহলে সত্যিই যেন ফর্মটা ফিল আপ না করেন, আপনার নামটা যেন ভোটার লিস্টে না থাকে। যে খবরটি ছড়িয়েছিল যে মুখ্যমন্ত্রী নিজে হাতে করে ফর্ম নিয়েছেন ইত্যাদি, সেটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে কোনো ফর্ম নেননি। খবর কিভাবে ছড়িয়েছে সবাই সবার মতো খবর নিতে পারেন, কিন্তু এর অন্যতম একটি সূত্র পাওয়া গিয়েছে, একটি প্রেস রিলিজ, তার থেকে সেই খবরটি ছড়িয়ে পড়েছে, কিন্তু সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। অর্থাৎ বিএলও এবং ভোটকর্মীদের মধ্যে কোনো সংগঠন এই ভিত্তিহীন তথ্য বা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা তথ্য প্রেস রিলিজ আকারে ছড়িয়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে বিএলওদের মধ্যেও বা সংগঠনের নামে তৃণমূল বিরোধী কতজন ওর মধ্যে কাজ করছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো। জানেন আমরা কি দেখেছি? তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে পথে নেমেছে, কিন্তু সেই মুহূর্তে আরো একটা ছবি ধরা পড়ছে। আমরা অর্থ প্রতিমন্ত্রী, রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যের আরো একজন বিধায়ক মদন মিত্র, এই দুজনকে আমরা দেখছি এনুমারেশন ফর্ম হাতে নিয়ে তারা ছবি পোস্ট করছে। আর স্বাভাবিকভাবে এই ছবিকে তো হাতিয়ার করেছে বিরোধীরা। বিজেপি বিধায়ক শঙ্কর তিনি কি বলেছেন যে যদি তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতাই করে থাকে তাহলে তারা কেন ফর্ম ফিল আপ করছেন, কেন বিচারিতা করছে তৃণমূল? শুনুন। ডাবল স্ট্যান্ডার্ড, একদিকে এসআইআর এর বিরোধিতা করছে আর বিএলওদেরকে ধরে নিয়ে এসে ক্যাম্পে বসিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছে। তো এটাকে মানুষ কি বলবে? যদি এসআইআরই ওনারা করতে দেবেন না, তাহলে ক্ষমতা থাকলে উনি বলতেন যে ফর্ম ফিল আপ করবেন না, তৃণমূলের কেউ ফর্ম ফিল আপ করবে না, বিএলওদের সাথে বিএলএরা যাবেন না, ওগুলো উনি বলেন না। তার কারণ উনি জানেন সংবিধানের উপরে কেউ নেই। ফলে সংবিধানের সামনে সব রাজনৈতিক দল, সব জনপ্রতিনিধি তাদেরকে মাথা নত করতে হবে, ওনাকেও মাথা নত করতে হবে। পশ্চিমবঙ্গের নাগরিকদেরকে মানসিকভাবে অসুস্থ করে তুলতে উনি একাই কাফি। 24 ঘন্টা অন্তর অন্তর নাটক করেন। এই নাটকের সামনে এই পশ্চিমবঙ্গ একটা নরকের রাজত্বে পরিণত হয়েছে। পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী পরিষ্কার করেছেন যে মুখ্যমন্ত্রী অফিসে এসে বিএলও সেই ফর্ম জমা দিয়ে গেছেন। যতক্ষণ না রাজ্যের 10.5 কোটি মানুষের মধ্যে যতজন বৈধ ভোটার রয়েছেন সবাই মিলে আশ্বস্ত হচ্ছেন, ততদিন মুখ্যমন্ত্রী নিজে এই ফর্ম ফিল আপ করবেন না।
এসআইআর এর পর এনআরসি হবে, ভবিষ্যৎবাণী কে করছেন অনুব্রত মণ্ডল। তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই এসআইআর এর নাম না পেলে তারপর এনআরসির জন্য ডাকা হবে, ঠিক যেরকমটা হয়েছে অসমে। অনুব্রত মণ্ডল তেমনটাই বলছেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআর এর যদি নাম বাদ যায়, এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে। দেখুন, আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না, তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। অনুব্রত মণ্ডল এসআইআর নিয়ে যে এমন সচেতনতা তৈরি করছেন, তাকে তো স্বাগত জানাতে হবে আমাদের। তথ্যপত্র উনি তো ঠিক জানেন না। আপনাদের জানিয়ে রাখি যে আসামে 126টি বিধানসভা, পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা। পশ্চিমবঙ্গের যত জেল আছে সেই জেলের জানেন ক্যাপাসিটি কত? 30,000। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেল যদি ভরে যায় তাহলে 30,000-এর বেশি মানুষকে রাখতে পারবেন না। তো আসাম পশ্চিমবঙ্গের অর্ধেক রাজ্য, মানে ছোট আয়তনে দেখেছে, তাহলে আসাম তো পুরো রাজ্যটাই জেল হয়ে গেছে। তো এগুলো হাস্যকর কথাবার্তা, আসলে জানেন না কিছু, তো এখন সেগুলো বলছেন, বিষয়টা কিছুটা নিজের পাপস্খলন করছেন। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন ফর্ম বিলি করতে, এই ছবি আমরা দেখছি। আর পাশাপাশি কিছু অভিযোগ এসেছে যে বিএলওরা বাড়ি পর্যন্তও যাচ্ছেন না, তারা অবশ্য সাফায়া দিয়েছেন। কিন্তু এবার আপনাদের ছবি দেখাবো কুলপির, যেখানে একজন তৃণমূল নেতা তিনি এই এনুমারেশন ফর্ম বিলি করছেন। বিএলওর বদলে তিনি কেন? স্বাভাবিক এই প্রশ্ন ওঠে। আর ভোটারদের এই ফর্ম দিতে দেখা যাচ্ছে তৃণমূলের যে সে নেতাকে নয়, বুথের সভাপতিকে। এসআইআর এর মধ্যেই অনিয়মের এই ছবি দক্ষিণ 24 পরগনার কুলপিতে। ভোটাররা দাবি করছেন বিএলওর বদলে তৃণমূলের বুথ সভাপতি ফর্ম দিয়েছেন, কিন্তু তা খারিজ করে দিয়েছে শাসক শিবির। এদিকে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছে বামেরা। কি এই ভোটের সংশোধনের ফর্ম পেলেন? হ্যাঁ। কখন পেলেন? এই 8টা দিকে। কে এই ছেলেটা, কে কোন দলে? আর আপনার বিএলও আসেনি? না। কে দিয়ে গেল আপনার নিউমারেশন ফর্ম? তৃণমূলের বুথ সভাপতি। কে সে? সূর্যকান্ত সাঁপুর। আর আপনাদের বিএলও কোথায় ছিলেন? বিএলও টোটোয় বসেছিল রাস্তায়। আমি টিএমসি তৃণমূল সরকার। কি নাম আপনার? সূর্যকান্ত সাঁপুর। আপনার সঙ্গে কি অন্য কোনো দলের বিএলএ ছিল? না, ছিল না, তারা আসেনি, ছিল না। তাহলে আপনি কেন গিয়ে ফর্মগুলো দিলেন? আমাকে নিয়ে গেছে, তাই গেছি। বিএলও আমাকে নিয়ে গেছে। ক্লিক করলেন? হ্যাঁ। কতজনকে দিল? একখানা। আপনার সঙ্গে কে ছিল? ওই বিএলও। কোন দলে? দলের এবার কি বুঝবো, সে আমাদের গ্রামের ছেলে, কোন দল আমি কি করবো। আপনার সঙ্গে যে সূর্যকান্ত সাঁপুই ছিল? হ্যাঁ। কি নাম বলুন? সূর্যকান্ত সাঁপুই। তৃণমূল দলের বিএলএ। তৃণমূলের বিএলএ তো উনি? বলুন, অসুবিধা নেই। তৃণমূলের দল। আর অন্য দলের ছিল কি কেউ? না। তো আপনার সঙ্গে কেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বিএলএ কেন? আর অন্য রাজনৈতিক দলের বিএলএদেরকে আপনি ডাকেননি? আমি ডাকবো, অফিস যা পাঠিয়েছে আমার দিলে আমি নেবো, ওরা সবাই আসবেন আমার সঙ্গে। আমার নাম ওনার স্বামী টিএমসির সদস্য এখানকার, তো ওনাকে দিয়েও ফর্মটা বিলি করায়নি, কোনো বাড়িতে বাড়িতে গিয়ে ফর্মটা দেয়নি। এখানকার বুথের যে সভাপতি করে, মানে টিএমসি সদস্য, ওনার হয়ে কাজ করে, ওনার দিয়ে হাতে দিয়ে ফর্মটা প্রত্যেক বাড়িতে বাড়িতে দিচ্ছে। তো আমি তো এখানকার বিএলওতে আছি, আমাকেও কিছু জানায়নি এখানে। তো আমাকে বাদ দিয়েও ওনারা প্রত্যেক বাড়িতে বাড়িতে এই ফর্মটা টিএমসির এরা বিলি করছে। দেখুন, কমিশনের নির্দেশ অমান্য করে বিভিন্ন জায়গায় এই বেনিয়ম অনিয়মের ছবিগুলো ধরা পড়ছে, ঠিক যেরকম কুলটিতে। এখানে দেখা যাচ্ছে যে আবাসনের বাইরে চেয়ার পেতে বসেছেন বিএলও এবং সেখানে ফর্ম বিলি করছেন তিনি। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন তিনি কি বলছেন, 7 তলা অ্যাপার্টমেন্ট, সেখানে প্রত্যেকটা ফ্ল্যাটে যাওয়া কি সম্ভব, সেজন্য এই বাইরে চেয়ার পেতে বসেছেন তিনি।
সুবিধার জন্য এখানে ব্যবস্থা করা, কিন্তু আপনাদের তো নির্দেশে যে বাড়ি বাড়ি যেয়ে দিতে, যখন এখানে হয়ে যাবে তখন বাড়ি বাড়ি গিয়ে তো এখানে তো দেওয়ার নিয়ম না, ক্যাম্প করে তো দেওয়ার নিয়ম, বাড়িতে যেতে হবে, আপনাকে বোঝাতে হবে দেওয়ার নিয়ম, এটাই তো। আপনার কথাটা ঠিক, কিন্তু এখানে অনেক লোক বললো কি এখানে বসলে সবজন আসবে। কারা বললো? এনার বক্তব্য যে ফ্ল্যাটের লোকরা ইনি উঠতে পারবেন না, ফ্ল্যাটের লোকরা বলেছে যে আমরা নিচে এসে সব করে নেবো। তা আমি ওকে এটাই বললাম, ঠিক আছে এটা করলেন, ঠিক আছে, এরপরে ঘরে ঘরে যেতে হবে, এটা আমি বলে গেলাম। এবার আপনাদের উত্তর 24 পরগনা পানিহাটির ছবি দেখাবো। 18 নম্বর ওয়ার্ড, সেখানেও একটি বেসরকারি স্কুলে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও পলাশ সর্দার। আর যখন আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে ছবি তোলার জন্য, তৃণমূল কর্মীরা আমাদের প্রতিনিধিকে বাধা দেন। আর এই পুরো ঘটনা নিয়ে আজব সাফাই দিচ্ছেন তৃণমূল কাউন্সিলর পূজা চৌধুরী। বাড়ি বাড়ি এখানে তো বাড়িতেই এসেছি, বাড়িতে এসে এই আশেপাশের যে লোকেরা তাদেরকে একসাথে দিয়ে দিচ্ছে, তারা এখানে তাহলে আমার সুবিধা হচ্ছে। আমরা বাড়ি বাড়ি হয়েই এসেছি, এখানে বাড়ি বাড়ি গিয়ে তারপরে এখানে বসেছি। না, আমরা এর আগে বাড়িতে ঘুরেই এসেছি, এখানে আশেপাশে যারা আছে তারা একবারে দিয়ে দিচ্ছে, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, তারপরে আবার বাড়িতে কালকে দিয়ে যাওয়া হবে, যখন একটু হালকা হয়ে যাবে তখন কালেকশন করতে হবে। নির্বাচন কমিশন কি বলেছিল যে কোনো একটা জায়গায় বসে দিতে না, বাড়ি বাড়ি? নির্বাচন কমিশন বলেছে বিএলএ দের সুবিধা নিয়ে, বিএলএরা যেরকম বিএলএ দের নিয়ে বাড়িতে বাড়িতে, বিএলএ দের নিয়ে বাড়িতে না, বিএলএ দের নিয়ে যেটা সুবিধা হয় সেরকম কাজটা যাতে এগোয়, কাজটা মেইনলি হচ্ছে করা নিয়ে দরকার। 1 মাসের মধ্যে কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়, হ্যাঁ সুষ্ঠুভাবে যাতে হয়, সেই জন্যই এসে বলছে দাদা দেখো না আমাদেরটা আছে কিনা, তারা আমরা নিয়ে যাই, সবাই টেনশন করছে ফর্মটা নিয়ে, এছাড়া কিছু ঘটেনি। সেই জন্যই উনি দিয়েছে। এবারে ওনারা তো বাড়িতে তালা মেরে চলে যাচ্ছে, এবার ওরা যাচ্ছে কোথাও মার্কেটিং এ, এবার ওরা তো বিএলও তো সেই জন্যই দিয়েছেন ফর্মটা। এখন দিয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু উনি বাড়ির মালিক, উনি ওনার শাশুড়িকে, শালিকে আর পাশে ওনার ভাইকে ডেকেছে, ওরা কোথাও নেমন্তন্ন আছে বা কিছু কিনতে, তাই তো কাকু? হ্যাঁ, ওরা ছিল না বাড়িতে, চলে যাচ্ছে। দেখা যাচ্ছে 99% অধিকাংশ মানুষকে তিনি ফর্ম দিয়েছেন এবং অধিকাংশ করে সেখান থেকে বলে বিজেপির অভিযোগ। এটা আমার মনে হচ্ছে একটু ওরা বাড়াবাড়ি করেই বলছে। এই বিজেপি সিপিএম কেউ তো ওদের বিএলও তো বেরোচ্ছে না, অ্যাকচুয়ালি ওদের তো এজেন্ট নেই বলেই বেরোচ্ছে না। এবারে থাকলে পরে নিশ্চয়ই, যদি থাকতো তাহলে তো বাধা দিত। বাড়ি বাড়ি যাওয়ার কথা, সে বাড়ি না গিয়ে একটা স্কুলের ঘরের মধ্যে বসে সব ফর্ম নিয়ে বসে আছে, শুধুমাত্র তৃণমূলের বিএলএ নিয়ে। বিজেপি বা সিপিএম এর বিরোধীদের কোথায় বিএলএরা? তাদেরকে ছাড়া শুধুমাত্র তৃণমূলের বিএলএর সাথে বসে একটা ঘরের ভেতরে একজন বিএলও কি করে এটা করে? আমার মনে হয় সেই বিএলও ভুলে গেছে যে অন্য রাজ্যে বিএলওরা কিন্তু জেলও কেটেছে। উত্তর 24 পরগনা পানিহাটি থেকে হাওড়া সাকরাইলের ছবি দেখায়, সেখানেও প্রায় একই ছবি, মানে সেই স্কুলের ভেতর বসে ফর্ম বিলি করছেন, এনুমারেশন ফর্ম দিচ্ছেন বিএলওরা। এবং তৃণমূল কংগ্রেস যে ম্যান মার্কিং এর কাজ হয়েছে, সেই ম্যান মার্কিং এই কাজ সারছেন বিএলও। বেনিয়মের ছবি ধরা পড়লো হাওড়ার সাকরাইলে। কোন রাইটে হাত দিচ্ছে এই কাগজে? এটা তো আপনাদের দায়িত্ব। হ্যাঁ, ওটা আপনার দায়িত্ব। তো নেতারা কি করছে? আদার্স লোক কি করছে? যেখানে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কথা বিএলওদের, সেখানে আমরা 6টা জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জলপাইগুড়ি, ভগবানগোলা, যোধপুর পার্ক, হাওড়া, পানিহাটি, চাঁচল, প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু বেনিয়মের ছবি ধরা পড়ছে। এবার আরো একটা ছবি আপনাদের দেখাবো, শিলিগুড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে একাধিক অভিযোগ এসেছে তৃণমূলের করা ম্যান মার্কিংয়ে বিএলওরা আছেন, অর্থাৎ কোথায় কোথায় কিভাবে কাজ করছেন বিএলওরা পুরো নজরদারির মধ্যে আছে। বাড়ির বদলে ক্যাম্পে বুথ লেভেল অফিসার যাচ্ছেন, যেখানে বিএলওরা প্রত্যেক ভোটারের বাড়িতে যাওয়ার নিয়ম বেঁধে দেওয়া হয়েছে শিলিগুড়িতে। সেখানে একেবারেই সেই বেনিয়মের ছবি ধরা পড়লো। দেখুন, একদম রাস্তার উপরে বসে তৃণমূলের উপস্থিতিতে এইভাবেই চলছে ফর্ম বিলি। বিএলওদের হাইজ্যাক করছে তৃণমূল, এই তো বিজেপির।
শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে বাড়িতে বিএলওরা যাবেন এমনটাই কমিশনের নির্দেশিকা ছিল, কিন্তু বেশ কিছু ওয়ার্ডে গেলে দেখা যাচ্ছে সেখানে বিএলওরা বাড়িতে যাওয়ার বদলে নির্দিষ্ট কিছু এলাকায় ক্যাম্প করে বসে আছেন এবং একই সঙ্গে সেই এলাকায় বিএলওর সঙ্গে আছেন শুধুমাত্র তৃণমূলের তরফে দেওয়া বিএলএ, আর ঠিক সেখানটাতেই आपत्ति জানাচ্ছে বিজেপি। रेस्पॉन्स अच्छा मिल रहा है, हाँ, और हम लोग अभी घर घर भी जा रहे हैं। आज थोड़ा यहाँ पर बैठेंगे, जब ये इसका वेट कम होगा तब हम घर घर भी जाएंगे। सब कौन कौन बीएलए है? वो पार्टी है टीएमसी पार्टी, और दूसरा जो पार्टी है उनका कोई बीएलए नहीं है? नहीं आया अभी। বেশিরভাগই বিএলও দিয়েছেন স্কুলের দিদিমণি বা স্কুলের শিক্ষকরা আছেন। এই শিক্ষকের একটা অংশ, বেশিরভাগ অংশটাই তৃণমূলের। তারা কি করেছেন, দলীয়ভাবে তারা কিন্তু কাজটা করছে। আমরা সব জায়গায় বিএলএ দিয়েছি, আমাদের 260টা বুথেই বিএলও আমাদের পৌঁছে গেছে, নাম সার্টিফিকেট আছে, কিন্তু তাদেরকে ডাকছে না এবং আমরা এইটার জন্য প্রতিবাদ করছি। আমরা কমিশনারকে জানাবো। বিএলও ক্যাম্প করবেন না করবেন না? একদমই করবেন না। বিএলও ক্যাম্প করছেন না, সঙ্গে কে আছেন? তৃণমূলের বিএলএ। না, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসে, খোঁজ নিয়ে দেখবো, যদি এরকম দেখি সেটা বিষয়টা আমরা প্রশাসনকেও জানাবো, আমরা দলের পক্ষ থেকেও দেখবো। যে যে ওয়ার্ডে এই ঘটনা ঘটছে সেই ওয়ার্ডে কোন কোন বিএলও এমন কাজ করছেন তার একটা তালিকা তৈরি করে তা নিয়ে কমিশনেও যাচ্ছেন শিলিগুড়ির বিজেপি নেতারা। যদিও তৃণমূলের দাবি কমিশনের তরফে নিযুক্ত বিএলওরা কমিশনের গাইডলাইন মেনেই কাজ করছেন, কোথাও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। দেখুন, এই অনিয়মের ছবি কিন্তু আরও রয়েছে। এভাবে যদি বলি যে তৃণমূল নেতার দুয়ারে বিএলওরা, মালদার চাঁচলে কিন্তু এই ঘটনাই ঘটেছে। পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলওরা এবং তারা এই অনিয়মটাই করছেন। এসছে তো 300টা এসছে খালি বলে 88 হলো 88। বিএলও সাহেব তিনি চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে, কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসতে হবে, তারপরে সেই ফর্ম 2-4 দিনের পর নিয়ে যাবে। কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না। আমি বসে গুছাচ্ছিলেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদেরকে সিরিয়ালভাবে মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করব। আচ্ছা, প্রথম দিন তো একটু গুছাতে দেরি সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, এবার একটা ছবি দেখাই আপনাদের, মাথা ভাঙার ছবি। সেখানে বিজেপির বিএলএ কে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো। শুধু তাই নয়, তাকে মারধর করা হয়, তারপর তার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। যদিও শাসক দল তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্মু চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম, ওখানে যেদিকে নাই। তারপরে ধর্মু ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল, ওই এদিকে বাইক নিয়ে গেল। তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতেছে আমরা রশিদ দাসের বাড়িতে ঢুকছি। তখন আমি রশিদ দাসের বাড়িতে ঢুকলাম, ফটিক দাস আমাকে আইসা চট থাপ্পড় মারি দিল, কেতা দাস এসে চট থাপ্পড় মারি দিল। খইমালা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ায় দিয়ে ধাক্কে বাড়িতে বাইর করে দিল। তুমি বাড়িতে বাইরে, ওইখানে তোমার কি আছে? এখন বিএলও কোথায় আছে? ও এখন জানি না কোথায় আছে, আমি তো মার খেয়ে চলে আসলাম। উনি সরকারি বিএলও? উনি সরকারি বিএলও। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। আমি তখন এটাই ভাবতেছি, আমাকে এক জায়গায় ঠিক না দিল, আর এক জায়গায় চলে গেছে। তো সেখানে যাই তো আমার এরা এই ঘটনাটা ঘটাই দিল। যে করেছে এই কাজটা নিজে হাইলাইট হওয়ার জন্যই করেছে, এই ধরনের কোনো খবর নাই যে কোনো গণ্ডগোল। ওনারা বলছেন তৃণমূলের লোকজন এই কাজ করেছে। না না, তৃণমূলের এখানে কেউ না, ওরাই ওদের দৃষ্টিকোণ বলে। এই প্রসঙ্গে আপনাদের মনে করি দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা এসআইআর আবহে তিনি কি বলেছিলেন, বিজেপির নেতারা যদি এলাকায় আসেন, যদি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের কাছ থেকে কাগজ দেখতে চান, তাহলে তাদের গাছে বেঁধে রাখুন। শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2, তিনি কি বলেছিলেন। কেন্দ্র সরকার ভাবছে কি, যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে?
স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না, বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো দড়ি খুলবো। যা, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। এটা পরিকল্পিত আক্রমণ, উস্কানি নয়। এই উস্কানিটাও পরিকল্পনারই অংশ। অনুপ্রবেশকারীদের ভোটের থেকে নাম যাতে না কাটা যায়, এর ফলশ্রুতিতে বিরোধী দলের এজেন্টদেরকে বুথ লেভেল অফিসার্সদের সাথে ঘুরতে বাধা দেওয়া এবং পাশাপাশি বুথ লেভেল অফিসার্সদের উপরে চাপ সৃষ্টি করা, আর চটি চাটা বুথ লেভেল অফিসার্সরা তো তাদের সাথে আছে। ফলে এটা একটা সম্পূর্ণ পরিকল্পনা। আমি আশা রাখি ইসিআই নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যবস্থা নেবেন। নবদ্বীপে হামলা, সেই হামলার পাল্টা হুঙ্কার দিচ্ছেন সুকান্ত মজুমদার। ছাল তুলে নেওয়ার কথা বলছেন তিনি বলছেন যে ভোট আসুক, পুলিশ নিরপেক্ষ হোক, তৃণমূলের পিটিয়ে ছাল তুলে দেব, হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী। আমি নদিয়াতে ছিলাম, আমার কনভয়ের পিছনে দুটো গাড়িতে হামলা করেছে, আমি ছিলাম না, একটু এগিয়ে গেছিলাম, পরে ঘুরে গেছি ওই বাস স্ট্যান্ডে গিয়ে হালকা করে একটু আদর করে দিয়েছি, তাতে তৃণমূল চিৎকার করছে বিজেপি মেরেছে মেরেছে মেরেছে। আরে এটা ট্রেলার। ভোট আসুক, পুলিশটা নিরপেক্ষ হয়ে পুরো সিনেমা তৃণমূল কংগ্রেসকে দেখাবো, পিটিয়ে ছাল তুলে দেবো। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিজেপি হিংসায় বিশ্বাস করে না। বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে কোথাও মারামারি গন্ডগোল হয় না। বিহারে ভোট হচ্ছে, ভোট লুট নেই, ভোটে রিগিং নেই, কিচ্ছু নেই, আরামসে ভোট হচ্ছে। কিন্তু আমাদেরকে যদি মারতে আসো ভাই, আমরা কিন্তু এবার ছেড়ে কথা বলবো না। বিজেপির নেতারা বাংলায় অপ্রিয়, তারা বাংলার মানুষের পাওনা দেননি, বিজেপির উপর ক্ষিপ্ত মানুষ। সেই সময় যদি কেউ এলাকায় প্ররোচনা দিতে যায়, তার মধ্যে এসআইআর চাপিয়ে দিয়ে একেবারে শিকড় থেকে টান দিচ্ছে মানুষের, এতজনকে বাদ দিয়ে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, নিজেরাই প্ররোচনা দিচ্ছে, গণ্ডগোল করছে, মানুষকে খেপাচ্ছে, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তারপর আবার তৃণমূলের পার্টি অফিসে হামলা করতে যাচ্ছে। বিজেপি গণ্ডগোল করছে এবং গণ্ডগোল করার প্ররোচনা দিচ্ছে, গণ্ডগোলের ছুতো খুঁজছে।